আপনার দলের যে নেতা আপনার কর্মীদেরকে দিয়ে একটা বাড়িও সোলার করতে পারবেন না। ইটস আ ওয়েস্ট। আজকে যারা ক্যান্ডিডেট দাঁড়াচ্ছেন প্রতিদিন তারা ম্যান পাওয়ারকে ওয়েস্ট করছেন এবং তারা যদি হেরে যান তারা বাড়িতে গিয়ে বসে যাবেন। তারা যে আর 5 বছর পরে লড়বেন তার জন্য 5 বছর ধরে কোনো মুভমেন্ট করেন না। আমরা এখানেই হেরে যাই। ভারতবর্ষের দুটো নদী, একটা গভর্নমেন্ট যেটাকে অ্যান্টি পিপলও বলা যায়, আর পিপল তারা নিজেরাই অ্যান্টি পিপল, কারণ তারা নিজেরা কিছু করে না। তো দুটো অ্যান্টি ফোর্স মিলে একটা সুন্দর দেশ হবে, এটা ভাবাটাই বোকামো। হচ্ছে বৌদ্ধ সভ্যতা, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বাংলা থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং বাংলা, নেতাজি বারবার বলছেন যে বাংলার সংস্কৃতির মূল বৈশিষ্ট্যটা হচ্ছে সমন্বয়, ঐক্য এবং সাম্য। বৈচিত্র্যকে তারা বৈচিত্র্যের মধ্যে সমন্বয় আনে এবং সমন্বয়কে সাম্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন বাংলার মাটি পলি মাটি, এটা খুব বড় ভারী ভারী স্থাপত্য বহন করতে পারে না, এটা উল্টে পড়ে, কিন্তু বাংলার মাটি অত্যন্ত সবুজ শস্য শ্যামলার জন্ম দেয়। কারণ বাংলার পলি মাটি সে প্রাচীনত্বকে সে বহন করতে না চাইলেও সে কিন্তু জীবন্ত, সে কিন্তু জয়মান জীবন্তকে সে বহন করে। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে বাঙালি। আমি আবার ফিরে আসবো একই প্রশ্নে। 80% লোক ডু নট বিলং টু ব্রাহ্মণবাদী ফোর্স। তারা বহুজন, তারা দলিত, তারা শূদ্র, তারা আদার ব্যাকওয়ার্ড, SC ST। এদের জন্য কি কোনো এজেন্ডা বাঁধা যায় না? এজেন্ডা বাঁধার অবশ্যই যায় আসলে, কারণ এইবারও তো ইলেকশনে তারা দাঁড়াচ্ছেন সব সিঙ্গেল করে। আজকে যদি এই ফোর্সটা যদি কথা হলো বাঙালির সংস্কৃতিকে বাঁচাতে হবে। আমরা গত 21 তারিখে গিয়ে আমরা এই কথাই বলেছি যে বাংলা সংস্কৃতিকে বাঁচাতে হবে। আমরা বাংলাকে চিনি না, আমরা এই বাংলাকে চিনি না। বাংলা সংস্কৃতি তন্ত্রর জন্ম দিয়েছে, বাংলা সংস্কৃতি আজকে সুফি সাধনার জন্ম দিয়েছে। কিন্তু আজকে তো আপনাদের সব 1 ঘন্টারই বক্তব্য ছিল এগেইনস্ট বিজেপি। তাহলে আজকে বিজেপি তার মানে আপনাকে একটা এজেন্ডা দিয়েছে যার এগেইনস্টে আপনি বলতে পারেন, কারণ সে ভুলভাল এজেন্ডা দিচ্ছে। তাহলে ঠিক এজেন্ডা থিঙ্কার্সরা কেন দিতে পারছে না? মুরাদদা, আলটিমেটলি ভগৎ সিং যে জন্য প্রাণ দিলেন, আজকে 76 বছর পরে এসে কোথাও মনে হচ্ছে যে আমরা তার ধারে কাছেও কোথাও যেতে পেরেছি? দেখুন, আমি হতাশ নেই, এখনো অব্দি হয়তো আমরা যেতে পারিনি, কিন্তু এই লড়াই চলছে। নিজে নিজে বিভিন্ন সেকশনের ক্ষেত্রের মানুষ লড়ছে। সেই লড়াইকে ঐক্যবদ্ধভাবে একটা রূপ যদি দেওয়া সম্ভব হয় তাহলে আলটিমেটলি আমরা গোল দিতে পারবো। সেই আমাদের যা লক্ষ্য আমরা পৌঁছতে পারবো এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। বলছি, কর্পোরেটদের তো ওয়েল ডিফাইন্ড পলিসি, ওয়ার্ল্ড পলিসি, টাকা, মিলিটারি সবকিছু ওদের হাতে। লড়বেনটা কি করে? এই মুহূর্তে শুধু টাকা তাদের আছে এটাও নয়, আজকে তারা জুডিশিয়ারিকে কবজা করেছে, মিডিয়াকে কবজা করেছে, সমস্ত জায়গায় তারা দখল করছে। এখনো জনগণের মধ্যে পুরো জনগণকে তারা, বেশিরভাগ জনগণকে দখল করতে পারে নাই বলেই তারা রাজনৈতিক উদ্দেশ্যে এরা তারা তৈরি করছে এবং যাতে মানুষ তাদের অনুগত থাকে। বলছি দেবাশিস দা, শুধু আইডিওলজি, শুধু বই, শুধু শিক্ষা আটকাতে পারবে কিছু? একদম আটকাতে পারবে না। প্রথমত আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কড়া কথা বলবো। এইখানে আমরা একটা মিটিং এ আছি, সেই মিটিং এর বিষয়টাকে সালাম জানিয়ে বলছি, আপনি ভাবুন তো এখানে আদৌ যে মানুষগুলো কথা বলছেন, এই রাস্তাঘাটে যে মানুষগুলো যাচ্ছেন, তাদের অ্যাট্রাক্ট করার কোনো ব্যবস্থা আছে? নেই। আমরা একই কথা নানা সময় বারবার বলে যাচ্ছি, তাহলে নিজেদের আরো কি করে রিপ্রেজেন্ট করতে হয় সেইটা খুব জরুরি। এবং তার সাথে সাথে সাধারণ মানুষের কাছে বিজেপি আর এস এর একটা গুণ কি, মানে আপনাকে শত্রুকে চিনতে গেলে তাদের স্ট্রং পয়েন্টে জানতে হবে। আর এস এর গুণ কি, তারা তাদের ইডিওলজিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারছে,
তাহলে আপনাকে তো সেই সাধারণ মানুষের কাছে ইডিওলজিটাকে নিয়ে যাওয়ার মতো নিজেদের তৈরি করতে হবে। আমরা এখানে তৈরি নয়, একটা ঢোলহীন তাল পাতা সেপাই হয়ে মাঠে নেমে পড়েছি। সেটা তো আজকে বললে হবে না, ৭৪ বছর ধরেই তো একই শুনছি যে বলতে হবে কেন? আজকের পরে এর পরের নির্বাচনেটা যদি হয়ে বিজেপি জেতে তাহলে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র বলে কিছু থাকবে না। ফলে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, প্রত্যেকটা সময়ের তো একটা দাবি থাকে। 15 বছরের একটা ছেলের যা দাবি থাকে 70 বছরের একটা ছেলের তা দাবি থাকে না। আজকে সেই 70 বছরের মানুষটার দাবির জায়গায় এসছি। আজকে ভারতবর্ষের হার্ট কোলাপস করছে, ভারতবর্ষের মস্তিষ্ক কোলাপস করছে। এত ইন্টারেস্টিং সিচুয়েশন গত 150 বছরে ভারতে ছিল না। আপনি কালকে একটা রিপোর্ট বেরিয়েছে দেখবেন, খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব। সে বলছে ব্রিটিশ শাসনের চেয়েও এই মুহূর্তে ভারতবর্ষে আর্থিক বৈষম্য বেশি। এখানে গদি মিডিয়া প্লাস গদি মিডিয়ার বিকল্পে চটি চাটা মিডিয়া, অন্য কোনো মিডিয়া কেউ সত্যি কথাটা বলে না। বলছি যেখান থেকে শুরু করা উচিত, নেতাজির মতন লিডার থাকতে আমরা বিজেপির যে এই যে এজেন্ডা গুলো তার উপরে পুরো দেশটা নাচছে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে 1947 সালে দেশ তো স্বাধীনই হয়নি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে 1943 তো 23 ব্যাপারটা হচ্ছে যে 1943-তে 21 অক্টোবর নেতাজি যে অখণ্ড ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং তার জন্য যে তার অল আউট লড়াই ছিল, সেখানে ভারতবর্ষের আদিবাসী সমস্ত ধর্মের মানুষ সকলকে তিনি এমন একটা জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন জ্বলন্ত দেশপ্রেমের মধ্য দিয়ে, যে সেদিনকে সারা ভারতবর্ষের মানুষ তারা বুঝতে পেরেছিল যে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপড়ে ফেলতে না পারলে দেশের যথার্থ মুক্তি আসবে না। কিন্তু সেদিনকে নেতাজি জানতেন যে আগামী দিনে এই লড়াইটা আজাদিন সরকার কিংবা আজাদিন ফৌজ যারা করবে তারা সেই লড়াইটাকে হয়তো ব্রিটিশের বিরুদ্ধে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ পারবে না। কারণ ব্রিটিশের সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি জানতেন, তিনি নিজে বারবার বলেছেন যে পোস্ট ওয়ার রিভলিউশন, অর্থাৎ ভারতবর্ষের মানুষের কাছে সেদিনকে কমিউনিস্টরা এবং বিজেপির যারা পূর্বসূরি আরএসএস, তারা যে হিন্দু মহাসভা, তারা যেভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে হাত মিলিয়ে নেতাজি, আজাদিন ফৌজ এবং ভারতবর্ষের মুক্তি আন্দোলন সম্পর্কে কুৎসা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছিল। কিন্তু যখন সাইগল, ধিলন এবং এই যে শাহনওয়াজ খান এদেরকে অ্যারেস্ট করার পর লালকেল্লায় যখন ট্রায়াল হলো, সারা ভারতবর্ষ জুড়ে যে উত্তাল আন্দোলন সৃষ্টি হয়েছিল, সেই সময় ওয়াশিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমস তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে ব্রিটিশ যেটা করতে পারেনি নেতাজির আজাদিন ফৌজের মধ্যে দিয়ে সেটা হয়েছে। সেটা হচ্ছে ভারতবর্ষে হিন্দু মুসলমান এক হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়েছে। এই যে ঐক্যের যে লড়াইটা নেতাজি করলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেখলো যে ভারতবর্ষকে যদি তাদের তাবে রাখতে হয়, তাদের ডমিনিয়ন পর্যায়ে রাখতে হয়, তাহলে নেতাজির আদর্শকে ভারতবর্ষের বুক থেকে মুছে ফেলতে হবে। এবং সেই মুছে ফেলার জন্যই তাদের সমস্ত ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের বলি হয়ে ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক দলগুলো তারা নেতাজির সঙ্গে বেইমানি করেছে, বিপ্লবীদের সঙ্গে বেইমানি করেছে এবং বাংলার সঙ্গে বেইমানি করেছে, পাঞ্জাবের সঙ্গে বেইমানি করেছে। অখণ্ড ভারতের বিরুদ্ধে গিয়ে তারা এই খণ্ড যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে এনে দিল। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে হ্যারল্ড উইলসন তিনি নিজে স্বীকার করে গেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী, যে ভারতবর্ষের সংবিধান পাস করা হয়েছে সেই সময় যে অ্যাটলি এবং ব্রিটিশ যে রানী তার সম্মতিতে, তাদের স্বীকারোক্তি, তাদের স্বীকৃতিতে, তারপরে সেইটা, এবং চার্চিলকে পর্যন্ত ডাকা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী, তারা সকলে মিলে বসে তবে ভারতবর্ষের সংবিধানটাকে তারা পাস করিয়ে দেওয়ার পর সেটা এক থোড়বড়ি খাড়া একটা পাপেটদের সামনে এনে এটাকে তুলে ধরে। যদি আমরা 2024-এ আসি, এই মুহূর্তে যে কন্ডিশনস গুলো হয়ে রয়েছে তাতে তো আমরা আবার দেশভাগের দিকে এগোচ্ছি। আজকে আমাদের যেটা মেসেজ সেটা হচ্ছে আজকে বাঙালিত্ব সম্পর্কে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আজকে বাঙালিত্বের এই সংস্কৃতিটাকে ভেঙে দেওয়ার জন্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, আজকে ক্যাপিটালিস্ট ইকোনমি, আজকে সবকিছু তারা একবার ঝাঁপিয়ে পড়েছে বাংলার
সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, আঞ্চলিক সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, আরও উন্নত সংস্কৃতি যেগুলো সেইগুলোকে ধ্বংস করার জন্য আজকে নিউ ওয়ার্ল্ড অর্ডার আজকে যেভাবে তারা আগ্রাসী হয়ে উঠেছে, তার বিরুদ্ধে আজকে লড়াইটা কিন্তু আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা সার্বিক লড়াই, যেটা নেতাজি বারবার বলছেন। এবং এই লড়াইটার এবার বলি, এটার পরিপ্রেক্ষিতে একদম খুব দামি কথা বলছেন আপনি। এটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, স্বামীজি বারবার বলছেন যে পিপলস আইজ আর টু বি ওপেন হোয়ার ফ্রম দ্য এক্সপ্লয়টেশন কাম। মানুষের চোখ খুলে দিতে হবে কোথা থেকে, কিন্তু মানুষের চোখ খুলে দেওয়ার মতো আজকে মানুষ অত্যন্ত কমে গেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ এই প্রচলিত ব্যবস্থার কাছে তারা স্যারেন্ডার করছে, তারা এই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করার মতো হতে পারে। আপনাদের ডাকটা সেইভাবে হচ্ছে না, এটা তো একটা অবশ্যই কারণ আজকে এই অ্যাডভার্স সিচুয়েশনের বিরুদ্ধে যে শক্তি নিয়ে আমাদের বিদ্রোহ করার মতো জায়গাটা তৈরি করা উচিত ছিল, আমরা সেটা পাইনি। এটা আমাদের ব্যর্থতা, অস্বীকার করি না, কিন্তু এইটাই হচ্ছে মূল তত্ত্ব। নেতাজি বারবার বলছেন, নেতাজি এত বড় লড়াইটা দিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল শুধুমাত্র গুটি কয়েক মানুষের বেইমানির জন্য। এই জন্যই বলছি ইন্ডিয়া তার জন্য ফেমাস, সেটা দিয়ে বলে লাভ নেই। আচ্ছা অমিত দা, যেটা বলছিলাম যে আমাদের দেশে কত লোক না খেয়ে মারা যায়, এটা সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল, যে মামলার পরে যখন খাদ্য সুরক্ষা আইনটা এলো কংগ্রেসের পিরিয়ডে, তো এটা দেখা যায় যে প্রতি বছর প্রায় 30,000 লোক অনাহারে মারা যায়। এবং এটা একটা পশ্চিমবাংলাতেও একটা সময় এই বিষয়টা এসেছিল, আমলাসোল বলে আমরা জানি। তো এটা একটা বিরাট বড় একটা রাজনৈতিক ইস্যুও হয়েছিল সেই সময়। তো এটা হয়েছে, এবং না খেতে পেয়ে মরে যাওয়াটা আজকের দিনের নয়, আমি এটাকে আগামী দিনে হবে আরো হবে সুরক্ষার ইয়েও করি, তাও হবে। এটা উনি বললেন নতুন বিশ্ব ব্যবস্থা, এই নতুন বিশ্ব ব্যবস্থার সামনের লোকের হাতে AK-47 আর আপনার হাতে তীর ধনুকও নেই। এদিকে 80% লোক শিক্ষিত, শুধু তারা এক হতে পারছে না। Where does the problem lies? নেতাজি নেই, আর বিবেকানন্দও নেই, তাদের উক্তি দিয়ে দিয়ে আর কতদিন আমরা চলবো? 2024-এর যে আসল প্রবলেমটা, সেটাকে ফেস করবেন কি করে? 2024-এর ইলেকশনে যদি বাংলা হেরে যায়, মানে বিজেপি যদি জিতে যায়, ইউ নো দ্য ডেজ আর নাম্বারড। কি ভয়াবহ দিন আসতে চলেছে। হ্যাঁ, আপনার কথাটা একদম সঠিক। আপনি যে প্রসঙ্গটা বললেন, দুটো পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা এক হতে পারছি না কেন, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা আপনার কি করতে পারি, মানে কেন এটা পারি, ওয়ে আউটটা কি, আমরা কেন একটা কেন হতে পারছি না। দুটো জিনিস আছে এটার মধ্যে। একটা, কেন আমরা এক হতে পারছি না, এর প্রধান কারণটা হচ্ছে যে ফোর্সটার কথা আপনি বলেন AK-47, বা যে ফোর্সটার কাছে একটা রাষ্ট্র ক্ষমতা রয়েছে, সেই রাষ্ট্র ক্ষমতা একটা পদ্ধতি অ্যাপ্লাই করে। সেই অ্যাপ্লাই করার পদ্ধতিটা হচ্ছে পরস্পরের মধ্যে বিভেদ ক্রিয়েট করে দেওয়া। এবং এটা সামাজিক স্তরে, যদি আপনি অর্থনৈতিক প্রেক্ষাপট বলেন, তাতে শিক্ষিত মানুষকে ডিভাইড করা যায়। হ্যাঁ, সেটা তো প্র্যাকটিক্যাল, সেটা তো প্র্যাকটিক্যাল। শিক্ষিত মানুষ শুধু না, সুজন চক্রবর্তী, মানিক ফকির এখন একটা স্টেজে নয়, গৌতম দা, বিমান বোস একটা স্টেজে নয়, আজকে বহুজন সমাজ পার্টির যে আমি যদি লোকেদেরকে ধরি, তারা একটা স্টেজে নয়। এই স্টেজ একটা নয় বলেই তো লড়াইটা আজকে ইন্ডিয়া। এবার এখানে আমরা কি করতে পারি, এখানেই হচ্ছে প্রশ্ন, যে আপনারা কি করতে পারি। আমরা তো আলাদা, কারণ কি তাদের ওই ডিভাইডিং রুল পলিসি। আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা এক হচ্ছি না কেন। এক হওয়ার একটাই রাস্তা, যে ইস্যুটা আজকে সিএএ এর মতন ইস্যু, যে ইস্যুটা আজকে নাগরিক বঞ্চনার ইস্যু, যে ইস্যুটা আজকে অর্থনৈতিক বঞ্চনা, যেটা আপনি কেন না খেতে পেয়ে মরে যায় বললেন, এই বিষয়গুলো জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে প্রচারিত করা এবং মানুষকে সংঘবদ্ধ করাটাই উদ্দেশ্য। কারণ কি, এর পিছনে কিন্তু আরএসএস বিজেপি যেমনি কি প্লেয়ার্স হিসেবে সামনে রয়েছে, বা অন্য জায়গায় অন্য কি প্লেয়ার্স হিসেবে রাজনৈতিক গ্রুপ হিসেবে রয়েছে, কিন্তু এর পিছনে একটা আন্তর্জাতিক ফোর্স আছে। সেই ফোর্সটা কিন্তু বারবার এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। আমেরিকা কিন্তু বারবার আমি মানুষের পক্ষে কথা বলছে ওরা। না, আমি আমেরিকার প্রশ্ন বলছি না, আমি বলতে চাইছি যারা এই ডিভাইড এন্ড রুলটাকে খেলতে চায়, সেটা সব সময় থাকবে। না, সেটা থাকবে। সেটা আপনার কেউ এটাকে নাম দেবে আপনার পুঁজিবাদ, কেউ এটাকে নাম দেবে সেটা না, কিন্তু একটা ডিভাইডিং ফোর্স। চারটে ফ্রিজ বেশি বিক্রি হবে যদি ডিভাইড। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সাথে নিয়ে এবং জনগণের মধ্যে এই জিনিসগুলোকে আরো বেশি প্রচারিত করা। তার মধ্যে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, তার মধ্যে যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা লেখক রয়েছেন, তারা তো একই প্রশ্নে আটকে যাচ্ছে। There is no agenda by the opposition.
আমি যদি বলি একটা ইউজলেস অপোজিশন, সেটাও তো ভুল বলা হবে না। আজকে যখনই একটা ধরুন 303 সিট নিয়ে বিজেপি পার্লামেন্টে এলো, এবার 183 জনের কোনো কাজ সম্বন্ধে আপনার কোনো বেসিক আইডিয়াও আছে? আমাদের দেশে যারা অপোজিশনে জিতে এলো পার্লামেন্টে, দে হ্যাভ নো ওয়ার্ক। তারা দেশের জন্যও খাটে না, নিজেদের জন্যও খাটে না, অপোজিশনকে এক করার জন্য খাটে না, খালি পার্লামেন্টে যায় আর বাড়ি যায়। তো হ্যাঁ, What is the role? এটা আপনার 300 আর 147-এর মধ্যে 90% এক হতে পারে, তারা বিরোধী হতে পারে। এরা নাগরিকের সেই প্রসঙ্গকে আমি বলছি 141 জনকে যে বিতাড়িত করা হলো পার্লামেন্ট থেকে, তারা তো বাড়িতে বসে মাংস ভাত খাচ্ছেন। তারা কোথায় সিএ এর জন্য রাস্তায় নেমে আপনাদের পাশে দাঁড়ালেন? তারা ভারত, সোজা করে বলি, আজকে মাসিক একটা পাড়াতে 1000 জন এলো একটা জায়গায়, দাঁড়িয়ে বললো যে আমরা এক, তার জন্য 10 টাকা করে চাঁদাও দিতে পারে। আমরা এক এটা হতে পারছি না, কারণ হচ্ছে কেউ ডাক দেয় না। ডাক দেওয়াটা আজকে 1943 থেকে 2024-এ ভাবুন, নেতাজির ফলোয়াররা যারা রয়েছেন কোটি কোটি নাম্বারে ডাক দিয়েছে, কিন্তু এক হতে পারেনি বা আসেনি। তার কারণ হচ্ছে তার মানসিক স্ট্যাটাসটা কুমিরের মতন। না, এটা বলে তো বেরিয়ে যাওয়া যাবে না। বেরিয়ে যাওয়ার কথা বলছি না, মানসিক স্ট্যাটাসটা তার কুমিরের মতন। আজকে যদি আপনি আমাকে প্রশ্নটা করছেন, আমি জানি কোন জায়গাটা কি আছে। তার মানে আপনি বারবার বলছেন যে ইউ আর এ ফেলিয়ার, বাট বিজেপি ইজ নট ফেলিয়ার। না, বিজেপি ফেলিয়ার, আই এম নট ফেলিয়ার, উই আর নট ফেলিয়ার। ইউ আর অ্যাকসেপ্টিং দ্য ট্রুথ দ্যাট ইউ আর কুমিরের বাচ্চা এন্ড ওরা বাঘের বাচ্চা। আমরা কুমিরের বাচ্চা বলতে কুমির, সেটা যে কুমির বুঝেছে সে শিয়ালের কাছে পাঠাচ্ছে। পিএইচডি করা লোকও শুনছেন, এমএ করা লোকও শুনছেন, বিএ ফেল করা লোকও শুনছেন, 8 ফেল লোক করাও শুনছেন। তারা তো দেখছেন যে আমাদের দেশের ইন্টেলেকচুয়ালস বলতে যাদের বোঝায়, কমিউনিস্টদের বোঝায়, এসইউসিআই, ডিএফআইদের বোঝায়, তারা কোনো ডাকই দিতে পারছে না। আপনারা তো তাও একটা নেতাজির নাম নিয়ে লড়ছেন। যারা অ্যাকচুয়ালি পার্টি ওয়ার্কার, তারা তো কোনো ডাকই দিতে পারেনি আজ অব্দি। হ্যাঁ, বিজেপির আগে সে তো বাচ্চা ছেলেও মনে হয় না। কমিউনিস্ট আইডেন্টিটি ক্রাইসিস না, তারা কুমিরের মতন মানসিক পরিস্থিতিতে রয়েছে, যে কুমির 2024 তারা ডাক দিচ্ছে। 2024-এর গ্রাউন্ডটা বিজেপিকে ছেড়ে দেওয়া হচ্ছে। না, বিজেপি আমাদের একটাই কল, আমাদের তরফ থেকে অন্তত সাম্প্রদায়িক শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই বিজেপিকে হারাতে হবে, এটাই হচ্ছে আমাদের কল এই মুহূর্তে। এইটাই কল। 10টা কুমিরের মধ্যে যদি 8টা কুমির আজকে রয়েছে শিয়ালের কাছে তার বাচ্চাকে পালানোর জন্য, দুটো কুমির সে 8টা কুমিরকে বোঝানোর চেষ্টা করছে, সেই 8টা কুমিরকে দেখানোর চেষ্টা করছে। সুজন চক্রবর্তী, বিমান বসুর কথা শোনা সেটা তো মনে হলো না। আপনি তো তাদের বক্তব্য রেগুলার শুনছেন। তাদের কাছে আমাদের সুজন চক্রবর্তী হয়তো সিএ নিয়ে সেইভাবে আইডিয়াও নেই, সম্পর্কে কিছু বলবার আমাদের দরকার নেই। আমরা একটা জিনিস যেটা বলি যে আজকে কমিউনিস্ট পার্টি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং আজকে কমিউনিজমের মূল চিন্তাটাকেও তারা হিসেবে গ্রহণ করতো, তাহলে আজকে এইভাবে পুঁজিবাদীদের কাছে তারা এরকম সারেন্ডার করতো না। এবং তাদের সবচেয়ে বড় জিনিস, তারা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভারতবর্ষে, যে জন্য আপনি খুব ভালোভাবে জানেন, ইএমএস নম্বুদিরপাদ অনেকদিন আগে বলেছিলেন যে ভারতবর্ষের কমিউনিস্টদের রামায়ণ, মহাভারত, ধ্রুপদী সাহিত্যগুলো পড়া দরকার। এরা কেউ পড়ে না, এরা জানে না, এরা ভারতবর্ষ সম্পর্কে জানে না, এরা ভারতবর্ষের মানুষের কাছে কি এজেন্ডা দেবে, এরা ভারতবর্ষের মানুষকে কি পথ দেখাবে। আপনি যে এজেন্ডার কথা বলছেন সেটা আমাদের সাংবাদিক সম্মেলন আমি বললাম, সমস্ত নাগরিকদের একত্রিত হতে হবে। এটা এই ইস্যুগুলোকে বুঝতে হবে। পেশাবখানাতেও হয়, আপনাকে ডাক দিতে হবে স্পেসিফিক কারণে, স্পেসিফিক কারণের জন্যই বলো। যেভাবে আজকে বাঙালিদের ওপর, যেভাবে আজকে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর বিভিন্ন রকম ভাবে ডাক দিলেন। মে 1 আমাদের জুনে 4 তো ডিসিশন হবে, মে 1 সব নাগরিকদের ডাক দিল, ব্রিগেড গ্রাউন্ড ভরবে সবাই, যে সবার থেকে টাকাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চও করা হলো। না, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বললে কি একত্রের ডাক দিলে তার মানে হচ্ছে কাজটা হবে? এজেন্ডাটা কি? না, আমি তো বারবারই জিজ্ঞেস করছি। আজকে এখানে এসছি কেন জানতে, যে আপনারা লড়াইটাকে কোন দিকে নিয়ে যাবেন। এবার আপনি বলুন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা ডাক, আমার প্রশ্নটা পরিষ্কার হচ্ছে, কেন ডাকবেন সেটাকে তো ঠিক করতে হবে। কেন ডাকার, আপনার সঙ্গে 10 বছর এই নিয়ে কথা হচ্ছে, আমি সেটাই তো বলছি, এবং মানিক ফকিরের সঙ্গে 4 বছর নিয়ে একই কথা হচ্ছে। আমি সেই কথাটাই বলছি। there is no call, না there is no leaflet। কেন আমরা এক হবো? একটা লোক সিনেমা দেখতে বলে তার টিকিট আছে, আজকে রক্তদান দিতে বলে যে রক্ত দিতে আসো। না, সেটা তো স্পেসিফিক তো সেই স্পেসিফিক জিনিসগুলো তো রয়েছে। আমরা তো আমাদের প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেকটা ইস্যুর যে ডাকটা আপনি বলছেন, আপনি ছেড়ে দিন 10টা ইস্যু,
একটা ইস্যুর তো স্পেসিফিক ডাক আছে। আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা একটা জিনিসই বলা যায় যে ভোট দেবেন না বিজেপিকে, এটাই স্পেসিফিক এবং আমরা এখানে শেষ করি যে দিস ইজ সিএ ইজ অল অ্যাবাউট গুজরাটিস, মারওয়াড়ি, মহারাষ্ট্রিয়ান, তেলেগু, তামিল, আসামিয়ান, সবার জন্য, শুধু বাঙালির জন্য নয়। এটা আপনারা বুঝে নিন এবং সেই জন্য ডু নট ভোট ফর বিজেপি, এটা একটা এজেন্ডা। সেকেন্ড এজেন্ডায় আমাদের দেশে 80% লোক যদি কোনোদিন ঠিক করে উঠতে পারে তাহলে 1943 23 অক্টোবর হয়তো আমরা ফিরিয়ে আনতে পারবো। নেতাজি ফিরুক না ফিরুক, তার আদর্শ যদি ফিরতে পারে তার মানে 3-4টে কল আমরা কোনো একটা সময় দিতেই পারবো ইন ভবিষ্যৎ, যেখান থেকে মানুষেরা একটা দারুণ দেশ গড়তে পারবে। নিউ ওয়ার্ল্ড হচ্ছে বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, by the people of America, by the people of Germany, by people of Czech Republic, not by any capitalist. তারা জানে না বলে আজকে রাশিয়া যুদ্ধ করছে, তারা জানে না বলে আজকে ইসরায়েল যুদ্ধ করছে, তারা জানে না বলে আমাদের দেশে যুদ্ধ শুরু হবে করছে। মণিপুর দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই আমাদের নাগরিকদের এজেন্ডা ঠিক করতে হবে, কাম হোয়াট মে। যদি আমরা মিনিমাম বেসিক এজেন্ডা ঠিক না করি, চোখের সামনে বারাসাতের মতন একটি মেয়ে রেপ হবে, তার ভাই চেঁচাতে থাকবে এবং পুলিশ বাড়ি থেকে বেরোবে না। আমরা সেই দিকে এগোচ্ছি। আশা করি বারাসাতের সেই কেসটা আপনারা বলেননি। ধন্যবাদ সবাইকে।